আপনার প্রশ্নের উত্তর সাথে সাথে আমি এই পয়েন্টগুলো আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো আর একটু ডিটেইল ভাবে বলা। আপনি ফার্স্টে বলেছেন হলো আমাদের শিশুদেরকে মোবাইল ডিভাইস দেওয়াটা রিস্কি হতে পারে। ঠিক আছে, ইলেকট্রিসিটিও রিস্কি, তাহলে বাসায় বিদ্যুৎ রাখাটা রিস্কি হতে পারে। গাড়ি ঘোড়া অনেক জোর বেগে চলে, সেটাও রিস্কি, তাহলে শিশুদেরকে গাড়িতে উঠানো রিস্কি হতে পারে। অনেক কিছু রিস্কি হতে পারে। The point of technology is to take you forward. আপনি আরো এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। টেকনোলজিকে ভয় করবার কোনো কারণ নেই। টেকনোলজিকে আপনার একসেপ্ট করতে হবে, এবং একসেপ্টটা এমন ভাবে করতে হবে যেন আপনি ইতিবাচক ভাবে এটা ব্যবহার করতে পারেন। ইতিবাচক ব্যবহারে যেতে হবে, এটা রিলেটেড। আমি আজকে কিছু ছোট কথা দিয়ে একটু শুরু করি আপনার প্রশ্নের বাইরে, যে ইফ ইউ অ্যালাউ মি। প্রথমত আজকে 21 তারিখ, 21শে জুলাই 2026, এক্স্যাক্টলি 2 বছর 1 দিন আগে 20শে জুলাই 2024 বাংলাদেশে আপনার ইন্টারনেট ডিসেবল করা হয়েছিল। সো সেটা 2 বছর পূর্তি হয়েছে গতকাল। ইন্টারনেট ডিসেবল করলে কি হয় সেটার একটা পরিচয় সেই বিগত দিনের স্বৈরাচারী সরকার পেয়েছে। অফকোর্স শুধু ইন্টারনেট ডিসেবল করবার জন্য না, বিশাল আকারে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান তৈরি হয়ে গেছিল। ইন্টারনেট অফ করেও তারা দমাতে পারেনি। তবে ইন্টারনেট অফ করার মূল কারণ ছিল হলো যে এই ইন্টারনেটের মাধ্যমে এটা ছড়িয়ে গেছিল। সো জনগণের গ্রিভান্সেস তারা একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করেছিল। ইন্টারনেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিজিটাল মিডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কালচার একটা বড় বিষয় আছে। আজকে স্টেজে আমার সাথে যারা বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন, ওনারাও কয়েকজন কথা বলেছেন কালচার সম্বন্ধে। স্যার কোথায় বলেছেন, দিনরূপা স্যার বলেছেন কিসা পিঠা সেম পয়েন্ট আবার রিপিট করা, বাট গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিসা পিঠা হলো রিপিট করাটা গুরুত্বপূর্ণ। যে আজকে টেকনোলজিক্যালি আমরা যে জায়গায় এসেছি এবং আমাদের কালচারাল সোশ্যাল নর্মস গুলো এখন মিসম্যাচড, এখন একেবারেই মিসম্যাচড। এই কিছুক্ষণ আগে আমাদের একজন তরুণ শিক্ষার্থী 17 উনি ব্যক্ত করলেন ওনার প্রত্যাশা আগামী দিনগুলোতে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, এবং আমি সাধুবাদ জানাই তাকে। আমরা দেখতে চাই এরকম বোল্ড ইয়াং ভয়েসেস আস্তে আস্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হোক। উনি at 17 বলছেন। আমি at 52, মানে 52, তো ওনার বাবার বয়সী বা একটু বেশি, এই বয়সে এসে আমি ওই কনভিকশনের সাথে বলতে আমার ভয় লাগে। 17-তে তো আমি চিন্তাও করতাম না। When I was 17, আমার কোনো মানে আইডিয়া ছিল না রাজনীতি কিভাবে করে, কেন করতে হয়। So you see, social digital media, access to information, knowledge আমাদের তরুণদেরকে আরো অনেক বেশি শক্তিশালী করতে পারে, জ্ঞান দিয়ে আরো অনেক কিছু দিয়ে। সো আপনি পজিটিভ দিকটাতে থাকুন। দুর্বলতার দিকও আছে অন্য কিছুতেও, যেটা বললাম সবকিছুতেই দুর্বলতা আসতে পারে। এখন সোশ্যাল নর্মস গুলো আমাদের ওই জায়গায় আনতে হবে যেটা অ্যাকসেপ্ট করতে পারে কারেন্ট টেকনোলজি যেই জায়গাটায় আছে। কারণ আজকে এখানে কথা হচ্ছে আমাদের নারীদের সেফটি সিকিউরিটি, আমাদের নারী সন্তানদের সেফটি সিকিউরিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। I'll talk about this. বাট ওভারঅল নারী সন্তানদের ট্রেন করা নিয়ে কথা হচ্ছে। আমার ধারণা সকলকে ট্রেন করাটা ইম্পর্টেন্ট। এখানে ভেদাভেদ নারী সন্তান পুরুষ সন্তানের ডিফারেন্সটা মেক্স অ্যানাদার, মানে ক্রিয়েটস অ্যানাদার সর্ট অফ বায়াস। আমার ধারণা, এগেন আমি অনেক কিছুতেই ভুল হতে পারি, যার জন্য বিজ্ঞ সবার সাথে, কারণ আমি কিছু দূর তার একটু ডিস্টেন্স হয়ে গেছি এই গত 5 মাসের দায়িত্ব পাওয়ার পর। এখানে জাগো ফাউন্ডেশনের মাননীয় ফাউন্ডার মহোদয় আছেন, করবি স্যার, আবার আমার ছোট ভাইয়ের খুবই কাছের বন্ধু। তো উনি এখন আগে ভাইয়া বলতেন, এখন মন্ত্রী মহোদয় বলেন আর কি। তো এই যে ডিস্টেন্সটা তৈরি হয়। কিন্তু এই ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি তাহলে একটু ডিজিটাল মাধ্যম নিয়ে কথা বলি। ডিজিটাল মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অ্যাকাউন্টেবিলিটির কমতি আছে। ইতিমধ্যে মাত্র পার্লামেন্টের সেকেন্ড সেশন শেষ হলো। এই সেকেন্ড সেশনে ডিজিটাল মাধ্যমকে কিছু দূর নিয়ন্ত্রণ করবার জন্য আইন ইন্ট্রোডিউস করা হয়েছে। এই আইন ইন্ট্রোডাকশনেও আমরা দেখেছি অনেক কোয়ার্টার থেকে কাউকে নিন্দা জানাচ্ছি না, আমাদের সবার ওপিনিয়ন আছে, অনেক কোয়ার্টার থেকে অনেক ধরনের নেতিবাচক আলোচনা এসেছে, অনেক ধরনের ইতিবাচক আলোচনা এসেছে। তবে ডিজিটাল মাধ্যমটা আসলে একটা আপনার নীতিগত কন্ট্রোলের মধ্যে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনারা বলতেই পারেন যে আমরা রাজনীতি করি বা আমরা স্টেট রেসপন্সিবিলিটি, দায়িত্বের জায়গায় আছি, সো আমাদের সাথে অন্য কারোর তুলনা হয় না। কিন্তু আসলে কিছু দূর ইন প্রিন্সিপল তুলনা হয়। অ্যাজ এন আপনি যদি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আক্রমণ শিকার হয়ে থাকেন, তাহলে আপনি জানবেন
আপনি উপলব্ধি করতে পারবেন যে এখানে কন্ট্রোলটা কতখানি দরকার। আপনারা হয়তো ভালোভাবে জানেন না, কিন্তু মাত্র কিছুদিন আগে যখন নির্বাচন হলো, এই নির্বাচনের সময় যত স্পেশালি আপনার সরকারি দলের যত নারী ক্যান্ডিডেট ছিলেন তাদের উপরে কিভাবে ডিজিটাল মিডিয়াতে আক্রমণ হয়েছে, এবং খুব নোংরা নোংরা ধরনের আক্রমণ, মানে ফেক ভিডিও, ফেক ছবি, এগুলো করে আক্রমণ হয়েছে। এখনো যে দমে গেছে তা না। আমার জন্য ক্যাম্পেইন করেছেন আমার সহধর্মিনী, আমার তরুণী, আমার শিক্ষার্থী, উনি তারও ফ্যান, আমি আরো বড় ফ্যান আপনার থেকে। বাট যাই হোক, পয়েন্টটা যেটা বলছিলাম, মারাত্মকভাবে ওনাকেও আক্রমণ করা হয়েছে। উনি তো রাজনীতিতে নাই, বাট থাকলে, আপনি রাজনীতি থাকলে যে আপনি আক্রমণের শিকার হবেন সেটা না। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে একটা এরকম একটা বড় এনজিওর একটা প্রোগ্রামে আমি গেছিলাম। সেখানে আমি আমার অনেক পুরাতন একটা ছাত্রীর সাথে দেখা হলো, মানে আমার ছাত্রী ছিল, আমার ক্লাসমেট ছাত্রী ছিল। 8-10 বছর পর দেখা হলো। লাস্ট যখন তার সাথে দেখা হয়েছিল, খুব ভালো ছাত্রী ছিল, আমার খুব স্নেহের ছিল। লাস্ট যখন দেখা হয়েছিল আমি জানতাম সে কিছু ফ্যামিলি বড় ইস্যুজের মধ্যে দিয়ে যাচ্ছিল। 8-10 বছর পর যখন দেখা হয়েছে, বড় একটা এনজিওর বড় পজিশনে সে আছে, অবভিয়াসলি দেখে আমি খুব খুশি হয়েছি। আপনারা দেখে কি রাগ করতেন, মন খারাপ করতেন? না, খুশি হতেন নিশ্চয়ই। তো আমি খুশি হয়ে বলেছি, সো গুড টু সি ইউ, আমার সাথে যোগাযোগ রাখবে, তোমার নাম্বারটা দিয়ে দাও। এইটার ছোট্ট একটা ক্লিপ করে ছাড়া হয়েছে ডিজিটাল মিডিয়াতে এমন ভাবে যে খুবই নেতিবাচক ভাবে। এবং এইটা দেখেন, মনে করেন আমি কারিকুলাম নিয়ে কথা বলি, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়ে কথা বলি, হ্যাঁ, হাজার হাজার ভিউজ হয়, লাখ লাখ ভিউজ হয়, কিন্তু এইটা মিলিয়ন্স অফ ভিউজ, মিলিয়ন্স লোক একদম ছড়িয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলার হাজার শুকর যে যিনি আমার যে এক্স শিক্ষার্থী যার সাথে কথা বলছিলাম, ওনার চেহারা দেখা যায়নি, কারণ ওটা হলো অত্যন্ত দুঃখজনক। তো ভাই, আমি ঠিক আছে, আমি রাজনীতি করি, আমি একটা মিনিস্ট্রিয়াল পজিশনে আছি, আমাকে আক্রমণ করতে চান, মন মতো করেন, কিন্তু এইখানে এই যে কালচারটার কথা বলছিলাম, যে নেতিবাচক, এই জিনিসটা ছড়িয়ে গেছে, কিন্তু ইতিবাচক গুলো ছড়ায় এবং আলোচনাগুলো এই দিকে যায়। তো এখানে কন্ট্রোলের দরকার আছে। এই কন্ট্রোল গুলো আপনি বলতেই পারেন একটা মিনিস্টারের সাথে কোথায় অন্য কাকে কি আক্রমণ করা হলো সেটা কি সম্পর্ক আছে, বিকজ নীতিমালা, আইন, সবকিছুতে সম্পর্ক আছে। কারণ লোকালি আমার একজন শিক্ষার্থী বা একজন তরুণী বা একজন তরুণকেও যখন ডিজিটালি হেনস্থা করা হয়, হ্যারাসমেন্ট হয়, তখন সেটার জন্য প্রোটেকশনের দরকার আছে। তো সেটা কি করে হবে, সেটা আইনগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এগেন, আপনি বলতে পারেন যে আমরা রাজনীতি করে আমরা ভুক্তভোগী বলে আমরা এই কথাটা বলছি, বাট আমি মনে করি যে এখানে হয়তো কিছু শক্ত আইনের প্রয়োজন আছে, কিছু শক্ত আইনের প্রয়োজন আছে। যে এলাকায় কোনো শিক্ষার্থীকে বা কোনো নারীকে হেনস্থা করা হলো, সেই ডিজিটাল হেনস্থার জন্য, আচ্ছা ঠিক আছে, একটা কমেন্টই তো করেছে ফেসবুক বা ইনস্টাগ্রামে, একটা ফেক ছবি তো ছেড়েছে, ইট শুডন্ট বি দিস ইজি, ইট শুড নট বি দিস ইজি। কারণ আপনি চিন্তা করেন যে আপনার কন্যা সন্তানকে বাড়িতে এসে যদি কেউ মুখের উপরে এরকম আক্রমণ করতো, আপনি কি এত সহজে ছেড়ে দিতেন? আরে ছোট মানুষ ভুল করেছে, এভাবে ছেড়ে দিতেন। এভাবে যদি সেখানে ছেড়ে না দেওয়া হয়, তাহলে এই আক্রমণটা যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, লাইকি, হোয়াটএভার আর যত কিছু আছে, আমি এগুলোর সাথে পরিচিত না, সেগুলোতেও যদি হয়, তাহলে সেখানেও শক্ত নীতিমালার প্রয়োজন আছে। আরেক সেট নীতিমালার প্রয়োজন আছে আমাদের, মানে তরুণরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই জায়গায়, কারণ তরুণদের উপরে প্রেশার আছে। আজকাল এটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তরুণরা মনে করে যে আমি ইন্টারনেটে নাই, আমার বন্ধু বান্ধবরা আছে, তাইলে ওরা এগিয়ে যাচ্ছে। আমার ছবিতে 200টা লাইক পড়েছে, আমার বন্ধু বান্ধবের ছবিতে 20,000 লাইক পড়েছে, এখন আমি কম্পিটিশনে চলে যাচ্ছি। এবং আমরা তরুণদের ভিতরে এই কম্পিটিশন দেখতে চাই, কম্পিটিশন দেখতে চাই ইতিবাচক জিনিস নিয়ে, নেতিবাচক জিনিস নিয়ে না। কিন্তু নেতিবাচক কম্পিটিশন গুলো ইন্টারনেটের কিছু অ্যালগরিদম তাদেরকে ওইদিকে ধাবিত করছে। তাহলে এইখানে ওই অ্যালগরিদম গুলো কন্ট্রোল করার অধিকার সরকারের থাকতে হবে। আমার তরুণরা কতখানি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে বা পারছে না, এটার অধিকার সরকারের হাতে আসতে হবে। আমি জানি, আমি নিজেই আপনার as far as government goes, policy goes, I'm a conservative, রেগুলেটরি কনজারভেটিভ মানে এটার বিশ্লেষণ হলো যে আমি চাই না সরকার সব জায়গায় আইনগতভাবে হাত দিক, আমি চাই না। কিন্তু কিছু জায়গায় ভাই হাত না দিলে, স্পেশালি যতদিন আমাদের কালচার এবং ডিজিটাল মিডিয়ামের সাথে আমরা কতখানি ইউজ টু, এটার একটা বিশাল মিসম্যাচ আছে, যতদিন পর্যন্ত
ততদিন পর্যন্ত এখানে হস্তক্ষেপের প্রয়োজন আছে। কারণ আমার তরুণরা এই ফোমোর ভয়তে, এই ফিয়ার অফ মিসিং আউটের ভয়তে অনেক কিছু, আজকে আপনারা বিবিসি যে চিত্রটা দেখালেন সেটা ছিল ওই সন্তানটা, ওই শিশুটা পোস্ট করেনি, অন্য কোনো ভাবে, মানে সে যখন ফোন ডিজিটালি এসে করেছে, মানে কার্যরত করিয়েছে, তখন যে দোকান থেকে করেছে সেখান থেকে ইমেল অ্যাক্সেস দিয়ে সেটা চলে গেছে। বাট বাচ্চারা পোস্ট করে ভাই, শিশুরা পোস্ট করে, রেগুলারলি পোস্ট করে, এবং বেশিরভাগ শিশুরা ডিফারেন্স জানে না কোনটা পাবলিক পোস্ট কোনটা প্রাইভেট পোস্ট। আবার অনেক সময় হয় প্রাইভেট পোস্ট তাদের বন্ধু বান্ধবরা, কিন্তু এই বন্ধু বান্ধবরা আবার অনেক সময় এটা লিক করে দেয়। তো এই জায়গায় শিশুরা আদৌ কতখানি পোস্ট করতে পারবে, কতখানি অ্যাক্সেস পেতে পারবে, এখানে কিছু নীতিমালার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি ট্রেনিং এন্ড ওয়ার্কটা এগুলোতে পরে আসবো, আমি আপাতত সরকারি নীতিমালায় আসছি। কারণ ডিজিটাল মিডিয়া ইজ এ কমপ্লিট ওয়াইল্ড ওয়েস্ট, কমপ্লিট, কোনো ধরনের কোনো কন্ট্রোল নাই। আপনি যে কোনো জায়গায় যান, আপনি ইভেন কি ডিজিটাল, ওই যে গণমাধ্যম, ডিজিটাল গণমাধ্যমের কথা বলেন, যে কোনো জায়গায় যান দেখবেন এই যে আমাদের টিভি ক্যামেরাগুলো আছে, খবরের কাগজগুলো আছে, তারপর দেখবেন 20-30-40 জন আছে একটা মোবাইল ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা ডিজিটাল গণমাধ্যম। ডিজিটাল গণমাধ্যমের লাইসেন্স কে দিয়েছে আল্লাহ জানে, কোথা থেকে পেয়েছে, নিয়ন্ত্রিত কিভাবে হচ্ছে আল্লাহ জানে, কিন্তু ওরা ডিজিটাল গণমাধ্যম সব জায়গায় অ্যাক্সেস আপনারা দিয়ে দিয়েছেন, এই ধরনের কক্ষে আপনারা অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। তো এই জিনিসগুলোতেও নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা ইস্যুগুলো আইডেন্টিফাই করে সেটাকে আমাদের লিগালি অ্যাড্রেস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে বিবিসিকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই ধরনের আয়োজন করেছেন। আমি আরো ভালোভাবে জানতে চাই আপনারা যা যা করেছেন এগুলো রিপোর্টগুলো। জাগোকে ধন্যবাদ জানাতে চাই, জাগো যে রিসার্চ করেছেন, জাগোর কাছ থেকে আমি আরো ভালোভাবে জানতে চাই তারা যে জিনিসগুলো আখ্যায়িত করেছেন, অ্যাটেন্ডেন্স, একাডেমিক ক্যালেন্ডার, এগুলো নিয়ে আমি কথা বলবো। তবে আপনারা কি কি ট্রেনিং দিয়েছিলেন এবং সেই ট্রেনিং গুলোর এফেক্টিভনেস আপনারা কিভাবে মেজার করেছেন, সেই মেট্রিক গুলো, এগুলো আপনারা যদি ইভেন কি আমার দপ্তরেও যদি আপনারা ডেলিভার করেন আমি খুবই খুশি হব। এবং আমি চাইবো আগামী দিনগুলোতে যদি আপনাদের এফেক্টিভ প্রোগ্রাম হয়ে থাকে, এফেক্টিভ প্রোগ্রামগুলো আপনাদেরকে নিয়ে এভিলেট করা। আমাদের সরকারের সদিচ্ছা আছে, যেটাই আমাদের শিক্ষার্থীদের জন্য কার্যকরী হতে পারে, সমাজের জন্য কার্যকরী হতে পারে, সেটাই বড় দাগে ব্যবহার করার আমাদের সদিচ্ছা আছে। সো আমরা ওপেন অ্যাক্সেস আপনাদের করে দিচ্ছি। এখানে যারা বসে আছেন, যেমন যে আজকে প্ল্যান ইন্টারন্যাশনাল এখানে বসে আছেন, বা ইউনেস্কো, ইউনিসেফ, আরো ধরনের অনেক অর্গানাইজেশন আজকে এই কক্ষে উপস্থিত আছেন, তারা সবাই জানেন আমাদের মন্ত্রণালয় এখন ওপেন ডোর পলিসি। আপনারা ভালো কিছু করেছেন, কি করেছেন, কিভাবে করেছেন, উইথ রেজাল্টস আমাদের কাছে নিয়ে আসেন। আমরা আপনাদেরকে নিয়ে যদি সেটা আমরা পারি আপনাদেরকে এটা সহযোগিতা করব ছড়িয়ে দিতে, বা আপনাদেরকে নিয়ে যদি আমরা পারি আমরা নিয়ে নেব, বা আপনাদের ওই ক্যাপাসিটি নেই আমার আছে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে ওই কাজটা করা শুরু করব। এখন আমরা ভ্যালু বেসড এডুকেশন, আমরা স্কুল সিস্টেমে কি করছি? স্কুলের অনেক দায়িত্ব আছে, স্যার প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছেন, স্কুলের অনেক দায়িত্ব আছে। আমরা স্কুল সিস্টেমে এখন ভ্যালু বেসড এডুকেশন অনেক বড়ভাবে ঢোকাতে চেষ্টা করছি। এই জায়গাটা ওই যে জেন্ডার নর্মস যেমন হওয়া উচিত আজকে মডার্ন দুনিয়াতে যেভাবে হওয়া উচিত, যা হওয়া উচিত, মডার্ন দুনিয়া মানে কি ভাই, আমরা যদি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিশ্বাস করি, তাহলে আমার আর আপনার তো কোনো ডিফারেন্স থাকার কথা না অধিকারের ক্ষেত্রে। তাহলে আপনি পুরুষ না আপনি নারী, এই প্রশ্নটা কেন আসবে? আপনি বিদ্যালয়গুলোতে যান, পুরুষ স্টুডেন্টরা বলছে খেলার মাঠ নাই, এবং আমি তাদের সাথে কমপ্লিটলি একমত, খেলার মাঠ দিতে হবে। নারী স্টুডেন্টসরা খেলার মাঠ থাকলেও ওই মাঠের কোনো প্রয়োগ নাই। কেন? নারীরা কেন খেলবে না? নারীদের সুস্থতার দরকার নেই? নারীদের কম্পিটিশন হয় না? আমাদের তরুণ নারীরা যখন সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে আসে তখন আপনারা হাততালি দেন না? তখন হাততালি দেন, কিন্তু স্কুলে যখন আমার নারীরা ফুটবল খেলতে যাবে তখন আপনারা নিন্দা জানান। এটা তো হইতে পারে না ভাই, এই লেভেলের ডাবল স্ট্যান্ডার্ড তো হইতে পারে না। কালচারাল নর্মস সঠিক জায়গায় আসতে হবে। সো ভ্যালু বেসড এডুকেশন আমরা একদম প্রাথমিক থেকে শুরু করছি, এবং সেই জায়গাটা যেন the right kind of values are embedded, family values, religious values, civic values, ওই যে gender norm values, the right kind of values are embedded। তার জন্য যত এই যে ইউনেস্কো থেকে শুরু করে, ইউনিসেফ থেকে শুরু করে যারা এগুলো নিয়ে কাজ করেন সবাইকে কিন্তু ইতিমধ্যে দাওয়াত জানিয়ে নতুন কারিকুলামের অ্যাডভাইজারি প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবং আপনারা কেউ যদি এটার সাথে কাজ করেন এবং এখান থেকে মানে ওই প্যানেলে নেই বা থাকার ইচ্ছা প্রকাশ করতে চান, তাহলে আপনারা ইমিডিয়েটলি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার দপ্তরের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরও আমরা ওখানে ঢুকাবো। যদি আপনাদের এফেক্টিভ কন্ট্রিবিউশন রাখার মতো কোনো জায়গা থাকে, তাহলে আমরা আপনাদের ইনশাল্লাহ রাখবো, মাস্ট। সো এই কাজগুলো আমরা করছি। একই সাথে লাইফ স্কিলস, সো ডিজিটাল নো হাউ, ডিজিটাল সেফটি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা ডিজিটাল দুনিয়াতে চলে আসছি, দের ইজ নো লুকিং ব্যাক, পিছনে তাকানোর কোনো অবকাশ নাই, আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে চলে এসেছি। তাহলে আমাদের এখন শিক্ষার্থীদের কমিউনিটি এঙ্গেজমেন্ট এটাতে আসবো, এদের সবাইকে দিতে হবে। আপনারা যারা এগুলো দিচ্ছেন, দেওয়ার কাজ করছেন এবং আমাদেরকে সহযোগিতা করতে পারেন দিতে, আমরা আপনাদেরকে সাথে চাই। একটা ট্রাইড এন্ড টেস্টেড মেথড থাকলে আমরা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই না, আমরা ওটাই এমিউলেট করতে চাই। কমিউনিটি এঙ্গেজমেন্ট আমরা বড়ভাবে করার উদ্যোগ নিয়েছি। আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করছি, স্পেশালি প্রাথমিকে, বাট যেখানে আমি যেহেতু প্রাথমিকের দায়িত্বে আছি সেহেতু আমি প্রাথমিক নিয়েই কথা বলতে পারি, বাট আমরা কমিউনিটি এঙ্গেজমেন্টের পুরোপুরি ভাবে কাজ করছি। সো পেরেন্টস মানে গার্ডিয়ান, স্পেশালি মাদেরকে এবং এলাকা আমরা তাদেরকে এঙ্গেজ করার কাজ করছি। ইতিমধ্যে মনে করেন আমরা যে মিড ডে মিল দিচ্ছি, এই যে পুষ্টিকর একবেলা খাদ্য প্রত্যেকটা শিক্ষার্থীকে, সেই মিলটা একসেপ্ট করা, একসেপ্ট কিভাবে করবে, ঠিক সঠিক আছে কিনা মান চেক করা, এগুলো সবের দায়িত্ব মাদার্স কমিটিকে দেয়া। বিভিন্ন ভিন্ন 3টা ক্লাস থেকে 3 জন মা, এবং এটা এভরি 10 days চেঞ্জ হবে, মাদার কমিটিকে দেয়া। একই সাথে তাদের পড়াশোনা, তাদের ওই যে ভ্যালু বেস, সবকিছুতে আমরা কমিউনিটিকে এঙ্গেজ করতে চাই। বৃহত্তর কমিউনিটি এঙ্গেজমেন্ট আমরা করার কাজ করছি। এটা আপনাদের যদি কোনো ট্রাইড এন্ড টেস্টেড মেথডস থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসেন। এগুলো রিলেটেড ইতিমধ্যে আমরা শ্রীলঙ্কার সাথে আলোচনা শুরু করেছি, শ্রীলঙ্কার এডুকেশন মিনিস্ট্রির সাথে আলোচনা শুরু করেছি, কারণ সেখানে ওরা বড়ভাবে করে। আরো কিছু দেশ আছে, স্লোভেনিয়া, লিথুয়েনিয়া, আরো কিছু দেশ আছে যারা এই যে কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রাথমিক লেভেলে বড়ভাবে করে, তাদের সাথে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করেছি যে তাদের মডেলগুলো আমরা কতখানি আমাদের সোশ্যাল বাস্তবতায় প্রেক্ষাপটে কতখানি এমিউলেট করতে পারি। এই কাজগুলো ইতিমধ্যে শুরু করেছি, আমরা করছি। জাগো অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলেছেন, একাডেমিক ক্যালেন্ডার নিয়ে কথা বলেছেন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি যে ইউনিফর্ম একাডেমিক ক্যালেন্ডার আমাদের দেশব্যাপী, এবং সেটা শুধু পাবলিক স্কুলের জন্য না, মানে পাবলিক প্রাইমারি স্কুলের জন্য না, প্রাইভেট পাবলিক মাদ্রাসা সবার জন্য ইউনিফর্ম ক্যালেন্ডার। এবং এই ক্যালেন্ডার অবভিয়াসলি এই ক্যালেন্ডারও আবার কিছু দূর রিল্যাক্স থাকবে, ইন দ্য সেন্স যে হাওর এলাকায় বা পাহাড়ি এলাকায় যে জায়গাগুলোতে আপনার ওই কি বলে না, ওই ক্লাইমেট ডেভাস্টেশন বেশি, এটার ইম্প্যাক্ট ইনক্রিমেন্ট ইম্প্যাক্ট অনেক বেশি হয়, সেই জায়গাগুলোতে যেন তারা আবার এটার সাথে মানিয়ে নিতে পারে, সেই জায়গাগুলোর আমরা কাজ করছি। সো এগুলো আমাদের হচ্ছে। এখন আজকে নতুন ডিজিটাল যুগে এআই এর যুগ চলে এসেছে। এখন এগেন আমার ধারণা অনেকের থেকে একটু ভিন্ন হতে পারে, কমপ্লিটলি ভুলও হতে পারে। আপনাদের এতটুকু আমি কি বলবো না, কনফিডেন্স দেব যে আমি কোনো কাজ আমার ধারণার উপরে করি না, এবং এখানে যারা আজকে উপস্থিত আছেন, যাদের সাথে আমার মন্ত্রণালয়ের ইতিমধ্যে কাজ হচ্ছে, তারা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। সো আমার ধারণা আপনাদের সাথে শেয়ার করছি, কাজ হবে এক্সপার্টরা কিভাবে বলে তার ভিত্তিতে। বাট আমার ধারণা থ্যাঙ্কস টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা আবার পুরনো যুগে ফিরে যাচ্ছি, আমরা নতুন যুগে কিছু দূর আসছি। এই যে সেম সেম, থাইল্যান্ড একটা কথা আছে খুব মজা করে ওরা বলে সেম সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ, সেম সেম বাট ডিফারেন্ট। তো আমরা, আমার মনে হয় সেম সেম বাট ডিফারেন্টে চলে আসছি, মানে পুরনো যুগে চলে যাচ্ছি। ডিজিটাল মিডিয়াম এআই এখন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, বা আগামী দিনগুলোতে হয়ে যাবে, যে অনেক কিছু, যেমন ওই যে আপনারা ওই যে অ্যাডোবি পেইন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতো আমাদের ছেলেপেলেরা গ্রাফিক ডিজাইন করার জন্য, এটা আর লাগবে না, এটা ওই এআই কে বললেন করে দিবে। সো এখন আবার ওই যে ওল্ড ওই পেন্সিলের স্কেচ আর রং তুলি নিয়ে পেইন্টিং আবার ফেরত যেতে হবে আমাদের আগামীর আর্টিস্টদের। সো এগেইন উই আর গোয়িং ব্যাক, আমাদের অনেক দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, অনেক দিক দিয়ে আমরা পিছিয়েও যাচ্ছি। তো সেই নতুন এআই জামানার জন্য আমাদের শিক্ষার্থীদের তৈরি করতে হবে। সেই এআই জামানাতে মোবাইল ডিভাইস ছাড়া বা ইন্টারনেট অ্যাক্সেসিবল ডিভাইস ছাড়া আমাদের শিক্ষার্থীদের, আমাদের তরুণদের আমরা নতুন জামানার জন্য তৈরি করতে পারবো না। আজ থেকে 300 বছর আগে, এগেন বহুত লিটারেচার আছে, যারা পড়াশোনা করেন একটু করে নিন, বহুত লিটারেচার আজকে থেকে 300 না ভাই 150 বছর আগে পর্যন্ত অনেক জায়গায় অনেক বয়স্করা দুঃখ প্রকাশ করছেন যে আমাদের সন্তানরা কাগজের মধ্যে চোখ ঢুকিয়ে বসে থাকে, মাঠ বাজারে ঘুরে না, ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। কোন কাগজের মধ্যে ঢুকে থাকে? বইয়ের মধ্যে। এটা আজ থেকে 150 বছর আগে গার্ডিয়ানদের কমপ্লেইন ছিল।
আজকে আপনাদের কমপ্লেন বইয়ে না ঢুকে ট্যাব বা মোবাইল ডিভাইসে ঢুকে না, দুদিন পর অন্য কোনো কমপ্লেন হবে। আজকে আপনার কমপ্লেন কেন? কারণ বইয়ে ঢুকে না, মোবাইলে ঢুকে। মোবাইল বা আপনার ডিভাইসেস আর দ্য নিউ বুকস। হ্যাঁ, এখন পয়েন্টটা হলো যে এইখানে আগে যখন বাচ্চারা বই পড়তে হবে, এখনো আপনি ভালো বই পড়তে পারেন, খারাপ বই পড়তে পারেন, পারেন না ভাই? পারেন তো। তাহলে আপনার বাচ্চাকে আপনি কোন বইয়ের অ্যাক্সেস দিচ্ছেন সেটা ম্যাটার করে। বইয়ের অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছেন, তাহলে আসলে আপনি আপনার সন্তানের ক্ষতি করছেন। সো আমাদের শিশুদেরকে অ্যাক্সেস দিতে হবে, কারেক্ট টাইপ অফ অ্যাক্সেস দিতে হবে, যে জিনিসটাতে তারা এঙ্গেজ থাকতে পারে, মজা পেতে পারে, আবার খারাপ জিনিসে তাদের কিছু দূর অ্যাক্সেস যেন আপনি কমাতে পারেন। এবং সেখানেও আমাদের মধ্যে আমাদের যারা, এগেন আমি বললাম আমি 52, এখন আমি শিওর এখানে মানে একটি স্টেজে 30 নিচে কেউ নেই। আমি বয়স নিয়ে বেশি কথা বলবো না, অনেক নারীরা আছে বা পুরুষ, বাট 30 নিচে কেউ নাই। তো ওই 30 উপরে যে জেনারেশন, তারা একভাবে বড় হয়েছে, তারা জিনিসপত্র একটু দেরিতে শিখেছে। এবং আমরা যখন শিখতাম ভাই, কোন একটা সিনিয়র আপা, ভাইয়া, খালা, মামা কিছু একটা বলেছে, ওইটাই অনেকদিন পর্যন্ত ওইটাই বিশ্বাস করে রাখতাম যে ওইটাই বাস্তবতা, ওইটাই সত্যি, ওইটাই ট্রু নলেজ। হঠাৎ করে কোনোদিন বইতে দেখতে পারে খালা তো ভুল বলেছিল, এটা তো এরকম না। এখন আমাদের সন্তানরা ইমিডিয়েট উইকিপিডিয়া বা যেখানে ইচ্ছা যেতে পারে, এআই কে যে জিজ্ঞেস করতে, এআই কে ফুল ইনফরমেশন দেয় না তারা, বাট যে জিজ্ঞেস করতে পারে তা ইমিডিয়েটলি জানতে পারে। সো তারা আমাদের থেকে বেশি বিচক্ষণ, তারা চাইলেই আমাদের থেকে বেশি জ্ঞান। কেন ভাই তাদেরকে, তাদের জ্ঞানটা আপনি রোধ করতে চান? তাদেরকে যে সঠিক পথে দেন। আমি তো চাই, আমাদের ইতিমধ্যে আমাদের সরকারের অ্যানাউন্স প্ল্যান আছে, প্রত্যেকটা টিচারকে আমরা ট্যাব দিব, প্রত্যেকটা ক্লাসরুমে আমরা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল দিব। একই সাথে আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্টের হাতে একটা ডিভাইস দিয়ে দিব, যেটা উইল বি কানেক্টেড টু দ্য ক্লাসরুম। সো ক্লাসরুম রিলেটেড, স্কুল রিলেটেড তাদের সব নলেজ, তাহলে ইভেন সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন তাদের ক্লাসের ভেতরে যেন ওই ডিভাইসের মাধ্যমে তারা করতে পারে। আমরা আরো ডিভাইস বান্ধব হতে চাই। আলটিমেটলি হতে পারবো কিনা সেটা আরো পরের কথা, সেটা আমরা অনেক টেস্টিং, অনেক পাইলটিং, অনেক কিছুর মাধ্যমে দেখবো, ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে। বাট আমরা ওই দিকে যেতে চাই ভাই। উই ওয়ান্ট টু এম্পাওয়ার আওয়ার চিলড্রেন, নট পুট দেম ইন হ্যান্ডকাফস। সো সেই জিনিসটার দিকে যদি আলোচনা আরো বেশি হয়, আমার মনে হয় ভালো হয়। আমাদের আলোচনা আরো বেশি হওয়া উচিত এই এম্পাওয়ারটা বেস্ট ভাবে কিভাবে আমরা করতে পারি। আর শিশুরা বেশিরভাগ সময় এটা ভুল কিন্তু এটাই বাস্তবতা, শিশুরা বেশিরভাগ সময় গার্ডিয়ানদের সাথে, মানে বাবা মার সাথে সব সেন্সিটিভ জিনিস শেয়ার করে না। আপনারা যদি একটু চিন্তা করেন, আমরা কি ছোটবেলায় সবকিছু দৌড়ে দৌড়ে বাবা মাকে বলতাম? আমরাও বলতাম না। অবভিয়াসলি এটা ভুল, এটা হওয়া দরকার, এবং এটা হওয়ার জন্য বাবা মাদের আরো ওপেন আপ করতে হবে। সেই জায়গা থেকে আমরা আরো কমিউনিটি এঙ্গেজমেন্টের চেষ্টা করছি। কিন্তু একই সাথে শিশুর দায়িত্ব শুধু বাবা মার না। আমাদের রিসেন্ট আলোচনায় আমরা অনেক সময় দেখি শিশুর দায়িত্ব বাবা মা। আমরা যখন বড় হয়েছি, আমি আশা করি আপনারা সবাই মানে একমত হবে যে আমাদের জেনারেশনরা খুব খারাপ ভাবে বড় হইনি, ভালোভাবে বড় হয়েছে। এখন যারা আমরা 50s আছি, বা যারা 40s আছেন, বা যারা ইভেন 30s আছেন, আমরা খুব খারাপ ভাবে বড় হইনি, আমরা ভালোভাবেই বড় হয়েছি। কিন্তু আমাদের দায়িত্ব পুরো এলাকাবাসী নিয়েছিল। আমরা মানে রাস্তায় খেলতাম সারাদিন, সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে থাকতাম, স্কুল থেকে এসে বাসায় তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে বিকালে খেলতে নেমে যেতাম। স্কুলেও বাবা মা দেখতো না, খেলার সময়ও বাবা মা দেখতো না, রাতে ঘুমানোর আগে হয়তো একটু টিচার আসতো, হোম টিউটার বা আসতো না, তখনও বাবা মার সাথে খুব বেশি ইন্টারাকশন হতো না। আমাদের বড় করার দায়িত্ব, মানুষ করার দায়িত্ব পুরো এলাকার ছিল। আজকে কেন পুরো এলাকার না? সো কমিউনিটি আরো এনগেজ হতে হবে, শুধু বাবা মার দোষ দেওয়া যাবে না। ইট টেকস এ ভিলেজ টু রেজ এ চাইল্ড। এই কথাটা 1000 বছর আগে যেমন সত্যি ছিল, আজকেও সত্যি। হয়তো আই ডোন্ট নো ওয়্যার টেকনোলজি ইজ গোইং, হয়তো আরো 500-1000 বছর পরে এটাই সত্যি থাকবে। সো ওই জায়গা থেকে আমরা কমিউনিটিকে সব জায়গায় কিভাবে এনগেজ করতে পারি। আপনারা আজকে এই যে বিবিসি অ্যাকশন, বিবিসি আছেন, প্ল্যান আছেন, ইউনেস্কো আছেন, ইউনিসেফ আছেন, যারাই আছেন, আমরা সরকারের তরফ থেকে এই জিনিসটা আরো বড়ভাবে করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা এগিয়ে আসেন। লাস্ট একটা কথা বলবো, নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব নিয়ে একটা কথা এসেছে। আমি মনে করি প্রত্যেকটা জায়গায় নারী নেতৃত্ব দরকার। আমি একটা কথা বলেছি যে সমান অধিকার। হ্যাঁ, নারী এবং পুরুষে অনেক ডিফারেন্সেস আছে, বায়োলজিক্যাল ডিফারেন্সেস আছে, নিউরোলজিক্যাল ডিফারেন্সেস আছে, ঠিক আছে। ওই ডিফারেন্সেস গুলো আজকে আমরা যে জায়গায় কাজ করছি এখানে বড়ভাবে ম্যাটার করে, এটা আমি বিশ্বাস করি না। ডিফারেন্সেস গুলো মানতে হবে। কেন ভাই, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, সেম রোগের জন্য একটা পুরুষকে যে ওষুধ দিবে, একটা নারীকে সেম ওষুধ দিলে সে ভুল ওষুধ দিচ্ছে, কারণ আমাদের ফিজিওলজিক্যাল ডিফারেন্স আছে, আমাদের নিউরোলজিক্যাল ডিফারেন্স আছে, অবভিয়াসলি আছে।
কিন্তু এট দ্য ওয়ার্ক প্লেস আমরা কি কাজ করছি এই জায়গায় আমার মনে হয় না এটা বড়ভাবে ম্যাটার করে। তো সেই জায়গা থেকে নারী নেতৃত্ব আমরা সব জায়গায় এগিয়ে যাই এটা দেখতে চাই, কিন্তু সেটা দেখার জন্য আগে অধিকারগুলো এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশে গত 55 বছর ধরে আমরা পার্লামেন্টে কোটা করে সিট রাখছি নারীদের জন্য, কোটা করে সিট রাখছি নারীদের জন্য। আজ পর্যন্ত আমরা বড় দাগে পলিটিক্যাল নারী নেতৃত্বকে বড় দাগে এগিয়ে আসেনি তা না। এখন আমাদের বেশ কিছু এমপি আছেন যারা নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, এখানে আমি কোটা এমপি বলছি না, নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, কিন্তু অনেক না, 20, 30, 40, 50% না, খুবই ছোট সংখ্যক, অল্প সংখ্যক। আপনারা সিইও বা এরকম ব্যবসা বা যে কোনো জায়গায় বলেন সেখানেও দেখবেন একটা বোর্ড রুমে 30 জন বসা, 2 জন হয়তো নারী আছে। বড় বড় সেমিনার, আন্দাজ এটা এনজিও টাইপের সেমিনার হয়, তাছাড়া বড় বড় সেমিনারে এগেন দেখবেন 30 জন পুরুষ, 3 জন নারী। নারী নেতৃত্ব দরকার আছে, কিন্তু নারী নেতৃত্ব তৈরি করতে হলে নারী নেতৃত্ব নিয়ে বারবার কথা বলা আমার কাছে মনে হয় এটা মানে সঠিক ওয়ে না যাওয়া। কারণ নেতা আপনি হবেন একদম বয়স মানে দিনের শেষে, যে 20 বছর 30 বছর কাজ করার পর নেতা হবেন। একদম প্রথমে যে জায়গা থেকে শুরু করবেন সেই জায়গায় যদি আপনার জন্য আমি জায়গা বানাই দিতে না পারি, আপনি কোত্থেকে নেতা হবেন ভাই? তখন ওই যে আজকে আমার যে শিক্ষার্থীটা যে কথাটা বলেছিল যে তার বাবা মা তার জন্য অনেক স্পেস করে দেয় বলে আজকে সেভাবে কথা বলতে পারছে, সো স্পেসিফিক তখন আবার ওই কালচার থেকে, সোসাইটি থেকে বাবা মার উপরে দায়িত্ব চলে আসে। এবং বেশিরভাগ বাবা মা তাদের ওই লাক্সারিটা নেই। আমি সাধুবাদ জানাই আমার ওই শিক্ষার্থীর বাবা মাকে, তারা এইভাবে আমার ওই শিক্ষার্থীকে এম্পাওয়ার করতে পেরেছেন। কিন্তু বেশিরভাগ বাবা মা ওই লাক্সারিটা নেই তার কন্যা সন্তানকে ওইভাবে এম্পাওয়ার করার। সো ওই জায়গা থেকে উইভ গট টু এনশিওর সরকার, আইন ব্যবস্থা, নীতিমালা, আপনারা যারা কাজ করছেন ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও, আপনাদের সবার লিডারশিপের দিকে পরে তাকায়, একদম রুটসে যে জায়গা থেকে শুরু হয় ওই জায়গায় আগে তাকান। আমরা প্রাথমিকে সেই কাজগুলো করছি, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, আপনাদের সহযোগিতা চাই। এই কাজগুলো যদি আমরা গুছাতে পারি, আজকে কি লিডারশিপ বাদ দেন, 10, 15, 20 ইয়ার্স ফ্রম নাও আমরা দেখতে পারবো বড় দাগে প্রত্যেকটা জায়গায়, সোশ্যাল, বিজনেস, পলিটিক্স, প্রত্যেকটা জায়গায় নারী নেতৃত্ব সত্যিকার ভাবে এগিয়ে আসবে। বাপের পরিচয় না, স্বামীর পরিচয় না, অন্য কোনো পরিচয় না, নারী নেতৃত্ব পরিষ্কার ভাবে এগিয়ে আসবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য শুনতে যে মাঝে মাঝে মনে হচ্ছিল যে আপনি আমাদের দলের লোক, মানে আমাদের সাধারণ মানুষের কথা বলছেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনি সরকারের প্রতিনিধি। সো আপনার কাছ থেকে আমরা ওই সরকারের পলিসির জায়গাটাতে আরেকটু পরিষ্কার ভাবে জানতে চাইবো। আমি কিছু নোট করেছিলাম, যেমন আপনি বলছিলেন যে শিক্ষার্থী এবং শিক্ষকদের মোবাইল ডিভাইস এবং ট্যাব দেওয়া হবে, এই ধরনের কিছু কথা বলেছেন। এবং আপনি বারবার বলছেন যে শক্তিশালী নীতিমালা গুরুত্বপূর্ণ। এখন এই কথা তো আমরা বলি শক্তিশালী নীতিমালা গুরুত্বপূর্ণ, তো সরকারের একজন প্রতিমন্ত্রী, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আগামী দিনগুলোতে এই শক্তিশালী নীতিমালা প্রণয়নে এবং বাস্তবায়নে আপনারা কি ধরনের আপনাদের পরিকল্পনা চলছে বা ইতিমধ্যে নিয়েছেন কিনা? না, ইতিমধ্যে এগেন আমি বোধহয় আমার আলোচনাতেই, আমার বক্তব্যেই ক্লিয়ার করেছিলাম যে সেকেন্ড পার্লামেন্টারি সেশনে নতুন আপনার এই যে এই ডিজিটাল মিডিয়া আপনার নিয়ন্ত্রণ যদি বলেন কিছু দূর ডিজিটাল স্ফিয়ারের নিয়ন্ত্রণ রিলেটেড নতুন আইন আমরা নিয়ে এসেছি। এবং এখানে অবভিয়াসলি এটা প্রণয়ন প্রয়োজন, এটা আমার মনে হয় সবাই একমত হবে। কিভাবে প্রণয়ন প্রয়োজন সেটা নিয়ে আমাদের ছোটখাটো দ্বিমত থাকতে পারে। যখনই আমরা কোনো কিছু একটা নতুন রেগুলেশন নিয়ে আসি বা একটা রেগুলেটরি সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি, সবসময় অবভিয়াসলি ফ্রিডম, রাইটস এবং সেফটি দুটোর ভিতরে একটা ব্যালেন্সের প্রশ্ন চলে আসে যে আপনি কতখানি ফ্রিডম চান, আপনি কতখানি সেফটি চান। আপনি সেফটি বাড়াতে গেলে ফ্রিডম একটু কমতে হবে, আপনি ফ্রিডম বাড়াতে গেলে সেফটি একটু কমাতে হবে। এই জায়গাটাতে আমাদের সরকারের এই মুহূর্তে আমরা যেভাবে চিন্তা করছি, এবং এটাও আমি পরিষ্কার করছি, যে যেই জায়গাটায় আমরা সোশ্যালি, কালচারালি যেই জায়গাটায় আমরা আছি সেই জায়গাটা কারেন্ট টেকনোলজির সাথে বিশালভাবে মিসম্যাচ। সো এইখানে হয়তো সেফটিটার গুরুত্ব আরো অনেক বেশি ফ্রিডমের থেকে। ওয়ান্স উই হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট উই আর ডিলিং উইথ, এগেন কালচারালি, সোশ্যালি, প্রত্যেকটা জায়গায় যখন উই হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং, তখন আবার হয়তো আমরা এই নীতিমালাগুলো আরেকটু রিল্যাক্স করে ফ্রিডম বাড়িয়ে সেফটি কমানোর জায়গায় আসতে পারি। বাট রাইট নাও আমার মনে হয় সেফটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অনেক ধন্যবাদ। মামুন ভাই, আমার মনে হয় আমরা সময় আমরা একদম শেষের দিকে আছি। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা প্রথমত সাহেব উনি বলেছেন যে উনি আমন্ত্রণই জানিয়েছেন যে বেসরকারি খাতে যারা আমরা কাজ করছি এনজিও, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে তারা যদি বেটার কোনো কার্যকর কোনো পলিসি নিয়ে আসেন উনি ওয়েলকাম জানাবেন। বেসরকারি এবং সরকারিভাবে এই কাজ করার